দূরেরও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝাড়গ্রাম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখান থেকে আজকে সমাজবিজ্ঞান বিষয়ের ক্লাস শুনছ, তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, ইতিপূর্বে সামাজিকীকরণ, পরিবার এবং সমাজবিজ্ঞানের প্রাথমিক ধারণা নিয়ে কয়েকটি ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকের ক্লাসটি একটু ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী এই কারণে যে আমরা সবাই এখন জানি বর্তমান পাঠ্যসূচি সৃজনশীল প্রশ্নের আওতায়। সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং সেই অনুযায়ী আমাদের ফলাফল নির্ধারিত হয়। এই ফলাফলে যাতে কোনোরূপ তারতম্য না পড়ে, কোনো সমস্যা না হয় এবং সৃজনশীল বিষয়টি আসলে কেমন এই বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা অর্জন করা প্রয়োজন। প্রথমেই আসা যাক, সৃজনশীল প্রশ্নটি আসলে কি। যেসব প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মেধার জড়তা থেকে মুক্তি দিয়ে স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিক্ষম করে তোলা যায়, তার নাম সৃজনশীল প্রশ্ন। আমরা জানি যে প্রত্যেকেরই মেধার একটা জড়তা আছে এবং আমরা অনেক সময় পঠিত বিষয় ভালোভাবে বুঝতে পারি না। কোনো জায়গায় কোনো অংশ লেখা থাকলে আমরা বুঝতে পারি না। কোনো শিক্ষক যখন কোনো বিষয় আমাদের পড়ান, আমরা বুঝতে পারি না। এবং আগে আমরা যখন লেখাপড়া করতাম, আমাদের বিশেষ করে আমাদের জেনারেশন বা তারও আগে, তার পরবর্তীতেও ছিল, তখন যে কোনো প্রশ্ন মুখস্থ করতে হতো, লাইন বাই লাইন মুখস্থ করে পরীক্ষা দিতে হতো। এই যে পরীক্ষা দেওয়া, এই পদ্ধতিটায় আমাদের অনেক কিছু আমরা নিজেরা পঠিত বিষয় থেকে নতুন কিছু সৃষ্টি করা থেকে আমরা বঞ্চিত হতাম, নতুন কিছু সৃষ্টি করতে পারতাম না। এক ধরনের বন্দা ভাব আমাদের ভিতরে থেকে যেত। হয়তো কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট করত, জীবনের ভালো জায়গায় যেত, কিন্তু তার যে পঠিত বিষয়, সেই পঠিত বিষয় সম্পর্কে পুরোপুরি যে ধারণা, স্বচ্ছ যে ধারণা, সেই ধারণা তার ভিতরে থাকতো না। সবার ভিতরে যে এমনটি হতো তা নয়। কারো কারো ভিতরে হয়তো সৃজনশীল ক্ষমতা থাকতো এবং সৃজনশীল ক্ষমতা বোঝা যেত যখন একই বিষয়ে লেখাপড়ার পরে যখন আলাপ আলোচনা করত, কোনো ফোরামে কোনো বক্তব্য দিত, অথবা কোনো জায়গায় কোনো কিছু লেখার বিষয় আসতো, যুক্তিতর্কের বিষয় আসতো, তখন বোঝা যেত তার শিক্ষার মান, তার লেখাপড়ার যে গভীরতা, এটি তখন ভালোভাবে বোঝা যেত। কিন্তু পরবর্তী সময়ে আমাদের শিক্ষাবিদেরা, অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের মতো শিক্ষাবিদ সহ আরও অনেকেই, তারা আমাদের সরকারকে এটি বোঝাতে সক্ষম হন যে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ঘটে।
কিন্তু সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা অবশ্যই আছে, যেগুলো আমরা প্রায়োগিক ক্ষেত্রে প্রতি পরতে পরতে উপলব্ধি করছি। তবে বিষয়টি যে অত্যন্ত যুগোপযোগী তাতে কোনো সন্দেহ নেই। এখানে শিক্ষক মণ্ডলী যারা আমরা আছি তাদেরকে যেমন দক্ষ হতে হবে, যারা প্রশ্ন প্রণেতা তাদেরকেও দক্ষ হতে হবে, যারা প্রশিক্ষক তাদেরকেও দক্ষ হতে হয়। যদি এই দক্ষতা যথাযথ হয় তাহলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আওতায় যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে তাদের যে প্রতিভার যে স্বাক্ষর এটি সমাজের প্রতিটি স্তরে পড়তে বাধ্য, এটি বিশ্বাস করা যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা প্রয়োজন, আমরা যাই পড়ি না কেন, যাই বুঝি না কেন, আমরা আমাদের পঠিত বিষয়গুলো যদি মুখস্থ করি তাহলে এটা হয়ে যাবে একটা নির্মম পরিশ্রমের বিষয়। কিন্তু যদি আমরা বুঝে শুনে পড়ি তাহলে সেটি হবে আনন্দের। এবং এ প্রসঙ্গে যে বিষয়টি বলা দরকার, যদি আমরা বুঝে শুনে পড়তে পারি তাহলে আমাদের বিভিন্ন পর্যায় থেকে যে কথাগুলো বলা হচ্ছে, কোচিং সেন্টার, গাইড বই, প্রাইভেট টিউটার, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। এবং আমরা যে নিয়মতান্ত্রিক জীবনযাপনের কথা বলি, আমরা যে অত্যন্ত সময় অনুবর্তী হতে বলি, এই বিষয়গুলো আমাদের পালন করা অত্যন্ত সহজ হয়ে যেতে পারে। যখন একজন শিক্ষার্থী সৃজনশীলভাবে সৃজনশীল প্রক্রিয়ায় লেখাপড়া করবে, তখন আমি যতটুকু বুঝেছি তার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? এর একটিই কারণ, ওই শিক্ষার্থী শুধুমাত্র প্রতিষ্ঠানে আসবে, প্রতিষ্ঠানের পাঠদান প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং সে বাড়িতে গিয়ে তার যে পঠিত পাঠ্যপুস্তকগুলো আছে ওইগুলো ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত সে অর্থসহ বুঝে বুঝে পড়বে। এবং সে যদি বুঝতে পারে তার পঠিত বিষয়গুলো, এটির ভিতরে কি আছে, বিষয়বস্তু কি, এবং সেখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তার পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি তার সহপাঠী অন্য বন্ধুদেরকে বোঝানো সহজ হতে পারে। প্রত্যহ সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে কলেজে আসার আগ পর্যন্ত তার পক্ষে 2 ঘন্টা সময় বের করা তেমন কোনো সমস্যা নয়। দুপুরে স্কুল বা কলেজ থেকে বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে বিকালে খেলাধুলা বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড সে অংশগ্রহণ করতে পারে। এর ফলে তার যে সুপ্ত প্রতিভা, তার ভিতরে যে জড়তা, এটি যেমন দূর হবে, সে মুক্তভাবে অনেক কিছু ভাবনা চিন্তা করতে শিখবে, সে চাপ মুক্ত হয়ে লেখাপড়া করতে পারে। সন্ধ্যার থেকে রাত 10টা বা 11টা এ পর্যন্ত রাতের খাওয়ার সময়টুকু বাদ দিয়ে সে যদি লেখাপড়ার ভিতরে থাকে, তবুও গড়ে একটা ছেলে বা মেয়ে প্রতিদিন কম করে পড়লেও 6 থেকে 7 ঘন্টা সময় সে পড়ার সময় পাবে। কিন্তু আমরা সেই সনাতন পদ্ধতিতে
আমরা কোচিং সেন্টারমুখী হচ্ছি, আমরা প্রাইভেটমুখী হচ্ছি, আমরা একাধিক স্যারের কাছে পড়তে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, আমাদের সন্তানদের বাসায় পড়ার সময় হচ্ছে না, না ইংরেজি, না বাংলা, না বিজ্ঞান, না ভূগোল, না অন্য কোনো বিষয়। এর ফলটা কি দাঁড়াচ্ছে? এক ধরনের হতাশা, বিশৃঙ্খল জীবনযাপন, অসুস্থতা, বিভিন্ন কিছু। তো অনেক কিছু ভাবনা চিন্তার পরেই এই সৃজনশীল পদ্ধতিটা আমাদের সরকার আমাদের আমাদের শিক্ষাক্ষেত্রে এটি প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটি যে অত্যন্ত যুগোপযোগী সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা অনেকেই হয়তো জানি এই সৃজনশীল পদ্ধতির প্রবক্তা মার্কিন শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন এস ব্লুমস। 1956 সালে তিনি এই পদ্ধতির প্রবর্তন করেন। অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক গবেষণার মাধ্যমে পাশ্চাত্যের দেশগুলোতে এ ধরনের শিক্ষা পদ্ধতি পূর্ব থেকে চলে আসছে। আমাদের দেশে খুব সম্ভব 2001 বা 2000 সাল বা 2001 সাল 2 সালে এরকম সময় থেকে আমরা এ বিষয়টির ভিতরে চলে আসছি এবং এর মূল উদ্দেশ্য আরেকটি ছিল, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী বা আন্তর্জাতিক মানের মেধাবী প্রজন্ম গড়ে তোলা। তাহলে এই যে আন্তর্জাতিক মানের মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের সরকার, আমাদের শিক্ষাবিদেরা, আমাদের বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারক মহল যে চিন্তাভাবনাগুলো করছে, এই চিন্তাভাবনাগুলো অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত যথাযথ এবং আরও যথাযথভাবে যেটি বলা যায়, সৃজনশীল প্রশ্ন করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটিও কিন্তু আমাদের আদর্শ চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং করবে, অনেকটা এরকমও নিশ্চয়তা দিয়ে বলা যায়। কারণ সৃজনশীল প্রশ্নে সবসময় একটি উদ্দীপক থাকে। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর করার ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দীপকটা কেমন হবে সেই বিষয়টির ভিতরেই কিন্তু আদর্শিক চেতনার একটা প্রতিফলন আছে। যেমন আমি বিষয়টি এরকম করে বলতে পারি যে কোনো জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শ, দেশ, অঞ্চল, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধকে হেয় বা আঘাত করে কোনো উদ্দীপক সৃষ্টি করা যাবে না, কোনো প্যাসেজ লেখা যাবে না যেখান থেকে আমাদের শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেবে। তাহলে যদি আমি নেতিবাচক কোনো কিছু না থাকে তাহলে তো ওই শিক্ষার্থীর ভিতরে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার সুযোগও কম। রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, হেয় করেও কোনো প্রশ্ন উদ্দীপকের আলোকেও কোনো প্রশ্ন করা যাবে না বা উদ্দীপকও সৃষ্টি করা যাবে না। কোনোরকম হিংসা, বিদ্বেষ বা মানহানির বিষয় আসতে পারে এমন কোনো বিষয়ও প্রশ্নপত্রে স্থান পাবে না। বইয়ের ভাষায়ও ও ধরনের বিষয় থাকবে না, উদ্দীপকেও থাকবে না। যদি এরকমভাবে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা যদি
পজিটিভলি ইতিবাচকভাবে শিক্ষার্থীদের মেধা বিকাশের নিমিত্তে উদ্দীপক সৃষ্টি করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের নতুন প্রজন্ম এই সৃজনশীল পাঠ্যক্রমের আওতাধীন প্রজন্ম দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার পাত্র হিসেবে গড়ে উঠবে এবং তারা জাতির নেতৃত্ব দেবে, বিশ্ব মানচিত্রে অনন্য ভূমিকায় অবতীর্ণ হবে। তারা হবে প্রজ্ঞার অধিকারী, তারা হবে অনন্য চরিত্রের অধিকারী, তারা হবে আত্মবিশ্বাসী, তারা হবে পরিশ্রমী, তারা হবে নিয়মানুবর্তী, তারা হবে সময়ানুবর্তী, তারা হবে নিরলস পাঠক, তারা হবে আদর্শ সমাজ গঠনের নির্মাতা। সুতরাং বোঝাই যাচ্ছে যে সৃজনশীল পদ্ধতিটি অত্যন্ত চমৎকার। আমার মনে হয় সৃজনশীল পদ্ধতির উপরে আমি অনেকখানি বর্ণনাত্মক কথা বলে আসছি। এ পর্যায়ে আমি যে বিষয়টির দিকে নজর দিতে চাই সেটি হলো সৃজনশীল প্রশ্নের কাঠামোটা কেমন। সৃজনশীল প্রশ্নে 4টি পর্যায় থাকবে, অর্থাৎ একজন শিক্ষার্থীকে 4 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হলো প্রয়োগমূলক, আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এই 4 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। এবং প্রসঙ্গত আরেকটি বিষয় মনে রাখা দরকার, সেটি এরকম যে সৃজনশীল প্রশ্নপত্রের বা সৃজনশীল প্রশ্নের মৌলিক বৈশিষ্ট্যটি হচ্ছে, সৃজনশীল শিক্ষাদান কার্যক্রমের মৌলিক বৈশিষ্ট্যটি হচ্ছে যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন। শিক্ষার্থীরা একটি উদ্দীপকের এই 4 ধরনের প্রশ্ন থেকে কী ধরনের দক্ষতা অর্জন করছে সেটি বোঝার বিষয়। এটি কিভাবে বোঝা যাবে? যেমন আমরা যখন জ্ঞানমূলক প্রশ্নের কথা বলি, জ্ঞানমূলক প্রশ্নে যে প্রশ্নটি আসবে সেটি ওই শিক্ষার্থীকে সরাসরি বইয়ের ভাষায় উত্তর দিতে হয়। অর্থাৎ পুরো বইটা তার পড়া না থাকলে সে যে কোনো জায়গার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, বিষয়টি ভালো করে খেয়াল করার বিষয়। যখন কোনো শিক্ষার্থী সে পুরো বইটা ভালো করে বুঝে শুনে না পড়বে, মনোযোগ সহকারে না পড়বে, ততক্ষণ পর্যন্ত সে সকল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনকের নাম কি, এখন যদি বই পড়া না থাকে সে বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সমাজ কাকে বলে, যদি সে বই না পড়া থাকে তাহলে সে উত্তর দিতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সামাজিক স্তর বিন্যাস কি, প্রশ্ন করা না থাকলে সে পড়া না থাকলে সে বলতে পারবে না। এই যে আজকের যে ক্লাসটি বন্ধুরা তোমাদের সামনে উপস্থাপন করছে, এটি কিন্তু শুধুমাত্র সমাজবিজ্ঞান ক্লাসের জন্য প্রযোজ্য নয়, এটি সকল ক্লাসে সৃজনশীল প্রশ্নের জন্য প্রযোজ্য। আমরা যদি আইসিটির দিকে যাই, যদি প্রশ্ন করা হয় যে ইমেল কি, তাহলে আমার আইসিটি বইটা পড়া থাকতে লাগবে। ফেসবুক কি, তাহলে আমার ফেসবুক ওই আইসিটি বই সম্পর্কে আমার মানে পুরো বইটা সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে। আমি হয়তো একটা প্রশ্ন বলছি, কিন্তু প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবেন জ্ঞানমূলক প্রশ্ন, তখন তো উনি ফেসবুক
বা ইমেল বা জিমেল অথবা সামাজিক স্তর বিন্যাস, বিবাহ বা পরিবার কি, এরকম ধরনের প্রশ্ন কোথার থেকে উনি দেবেন সেটা তো আমরা জানব না। জ্ঞানমূলক প্রশ্নের, এবং এখানে আরেকটি বিষয় আছে যেটি সনাতন পদ্ধতিতে ছিল, যে আমরা পূর্বে পড়ছি যে গত বছরে এই প্রশ্নগুলো পড়ছে, তাহলে এটা 2022 সাল, 21 সালের প্রশ্নগুলো আর আসবে না, আমরা বাদ রেখে ওই প্রশ্নগুলো আমাদের ছেলেমেয়েরা পড়ত। কিন্তু এখন আর ওই নিয়ম নাই। যে কোনো জায়গার থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, রিপিট হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। তবে আরও একটি নিয়ম আছে এই সৃজনশীল প্রশ্নপত্রের ভিতরে, সেটি হলো যে প্রশ্ন হবে, তবে দেখা যাচ্ছে যে এক বছরের প্রশ্নের সাথে অন্য বছরের প্রশ্নের কোনো মিল থাকবে না, কিন্তু পূর্বেরটাও আবার আসতে পারবে না। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রতি বছর নতুন নতুন প্রশ্ন আসবে। তাহলে আমরা প্রতি বছর নতুন নতুন প্রশ্ন আসা, এই ধারণাটি যখন তোমাদের সামনে থাকবে, তখন তোমাদের পুরো বই পড়তে হবে, এই চিন্তাভাবনাটি তোমাদের ভিতরে চলে আসবে। তাহলে আমাদের, এবং এটি সত্য, এটি জানতে হবে যে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে অবশ্যই পুরো বইটা পড়তে হবে। আমার কাছে খুবই মজার লাগে যখন আমরা অনুধাবনমূলক প্রশ্নের ভিতরে যাব। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নটা কেমন? এখানে প্রশ্নটা যখন থাকবে তখন দুইটা পার্ট থাকবে প্রশ্নের, একটা হচ্ছে জ্ঞানমূলক পার্ট আর একটা হচ্ছে অনুধাবন পার্ট। অর্থাৎ আমাকে বইয়ের ভিতরেও যেতে হবে, আর আমি বইয়ের ভিতরে বইয়ের ভাষাটা বোঝার সাথে সাথে আমাকে বুঝতে হবে যে আসলে এটা কি, একটু ভাবনা চিন্তার ভিতরে আসতে হবে। এই যে একটু ভাবনা চিন্তা, একটু চিন্তা করা, এই ভাবনাটা যখন আসবে তখন আমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে পারব। তৃতীয় পর্যায়টি হচ্ছে প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে আমাদের থাকবে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। অর্থাৎ এখানে আমার বইয়ের ভাষা থাকবে, অনুধাবন ওই যে একটু ভাবতে হবে, আর প্রয়োগ উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের ভাষা আমি যেটা পড়ছিলাম সেইটা, আর এইখানে একটি ঘটনাও বর্ণনা দেওয়া আছে, এটার মিল আছে, এই বিষয়টি সম্পর্কে আমাকে জানতে হবে বা বুঝতে হবে, তাই না? এরপরে হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা হচ্ছে উদ্দীপকের বক্তব্য এবং বইয়ের বক্তব্যের সাথে মাঝে এক ধরনের সেতুবন্ধন রচনা করবে এখানে। তবে এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, মানে ব্যাখ্যা করা, এটা থাকতে হবে। এবং এটি যদি আরও আমি একটু ভালো করে বলি, উচ্চতর দক্ষতার ভিতরে থাকবে বিশ্লেষণ। অর্থাৎ বইয়ের ভাষার সাথে আমার উদ্দীপকের ভাষার একটা বিশ্লেষণ করতে হবে, সংশ্লেষণ করতে হবে, যে ওইখানের সাথে এইখানের কতটুকু মিল হলো, কতটুকু মিল না হলো, এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানতে হবে। তারপরেই হবে মূল্যায়ন। এই মূল্যায়নের বিষয়টি আসবে আমাদের সবার শেষে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে উচ্চতর দক্ষতা যখন আমি অর্জন করব, তখন আমি ওই বই সম্পর্কে, বইয়ের যে লেখাগুলো সম্পর্কে আমি জানতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমি এখানে একটি উদ্দীপকের কথা বলতে পারি। উদ্দীপক হচ্ছে এরকম যে, যেমন এবছরই পরীক্ষার প্রশ্নপত্রে আসছিল পঞ্চম অধ্যায় বাংলাদেশের অভ্যুত্থানের সমাজের প্রেক্ষাপট, এই অধ্যায় থেকে একটা উদ্দীপকটি এরকম, অত্যাচারী শাসকরা মানুষের ভাষা, বর্ণের উপর আঘাত করে, মানুষ নেমে আসে রাজপথে, হরতাল, ধর্মঘট, মিছিল মিটিংয়ের মাধ্যমে চলে প্রতিবাদ, শহীদ হয় অনেক ছাত্র জনতা, প্রতিষ্ঠিত হয় জনতার দাবি, পরবর্তীতে অনুষ্ঠিত দুটি নির্বাচন মানুষের মধ্যে জন্ম দেয় স্বাধীনতা বোধের, বিপুল সংখ্যক মানুষ সমর্থন জানায় তাদের প্রিয় দলকে,
এরই ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে। এখানে কিন্তু 4টি প্রশ্ন তৈরি করা আছে। প্রথম প্রশ্ন হল 6 দফা কখন উত্থাপন করা হয়। 6 দফা কখন উত্থাপন করা হয় এটি জ্ঞান 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি। তাহলে আমরা এটা সরাসরি বইয়ে আছে, ওই অধ্যায়ের ভিতরে আছে, আমরা যদি পড়া থাকে ওই জায়গাটি পেয়ে যাব। সহজ কথা। আমাদের দ্বিতীয় প্রশ্নটা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা করে। এটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিটা কিন্তু পরে আসছে। তাহলে এখানে একটা জ্ঞানমূলক অংশ আছে। 52 ভাষা আন্দোলন, আমরা আগে এটা শহীদ দিবস হিসেবে পালন করতাম। এই 52 ভাষা আন্দোলন, তাহলে মূল ভিত্তিটা হচ্ছে ওই জায়গায়। তাহলে ওইটা হলো জ্ঞানমূলক। আর 1999 সালের 26 নভেম্বর জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর মাধ্যমে যে স্বীকৃতিটা অর্জন করে এবং পৃথিবীর 188 দেশ এটা 21শে ফেব্রুয়ারিকে পালন করে, এটি স্বীকৃতি অর্জন করলো। এটি হলো আমরা আমাদের অনুধাবন অংশ। তাহলে জ্ঞান এবং অনুধাবন এই দুটো অংশ আমাদেরকে বুঝে লিখতে হবে। আমাদের তৃতীয় পাঠে উদ্দীপক থেকেই দেওয়া, উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটির গুরুত্ব ব্যাখ্যা করে। উদ্দীপকে উল্লিখিত আন্দোলন, উদ্দীপকে আমরা পড়ে যেটা বুঝলাম আন্দোলনটা আসলে কি ছিল। আন্দোলনটা ছিল আসলে ভাষা আন্দোলন। তাহলে এর একটা গুরুত্ব আছে। গুরুত্ব কি? ওই সময় যে সমস্ত রাজনৈতিক দল ছিল 52 সালের আগ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন ঘরানার বুদ্ধিজীবী, বিভিন্ন আদর্শের ছাত্র সংগঠন এবং গ্রাম শহর সর্বস্তরের মানুষেরা সবাই কি হলো, এক চেতনায় এক মোহনায় মিলিত হয়ে ভাষা আন্দোলন হলো, তাই না? তাহলে এই ভাষা আন্দোলনটা কি হলো? এটা হলো এখানে জ্ঞানমূলক। এরপরে হলো কি, এরপর ভিত্তি করে অনেকগুলো রাজনৈতিক দল এক হয়ে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করলো। যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করলো, 62 শিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করলো, 66 6 দফা আন্দোলনে অংশগ্রহণ করলো, 69 গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, 70 নির্বাচনও হলো। তাহলে দেখা যাচ্ছে কি যে এইগুলো কি হলো? অনুধাবন, যে ওই চেতনায় ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই আমরা ওই 62 শিক্ষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনে আমরা এক হতে পারছিলাম। এবং 70 নির্বাচনের ফলাফলে আমরা জানি আমরা মাত্র 2টি আসন আমরা পাইনি। পূর্ব পাকিস্তানের 2টি আসন আমরা পাইনি, বাকি সবগুলোই পেয়েছিলাম। তাহলে কি বোঝা গেল? এইখানে কিন্তু আমরা একটা কি হলো, এইখানে আমরা অনুধাবনের একটা জায়গা পেয়ে গেলাম। এবার প্রয়োগে কি আসবে? যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম এবং আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে এই তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রূপ লাভ করল, তাই না? এবং দেখা যাচ্ছে যে এই যে মানে এইখানে যে কয়েকটি অংশ আছে, এই কয়েকটি অংশ আমাদেরকে বলতে হবে। আমরা লিখবার সময় অনেক সময় যদি বলি, যেমন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আমরা অবশ্যই লিখব। লিখবার সময় আমরা অনেক কথাই আমাদের আসবে, কিন্তু মৌলিক কথার থেকে আমাদের দূরে যাওয়া যাবে না। সর্বশেষ হচ্ছে উচ্চতার দক্ষতা। উচ্চতার দক্ষতা এখানেও ওই 4টি পাঠ থাকবে। এখানে যেমন প্রশ্নটা আছে এরকম, উদ্দীপকে বর্ণিত নির্বাচন সমূহ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে দুটো নির্বাচনের কথা বলা আছে, কিন্তু এই নির্বাচনের বর্ণনা কোথায় আছে? আমাদের ওই যে 5ম অধ্যায়ে, ওই অধ্যায়ের ভিতরে এই নির্বাচনের বর্ণনাও কিন্তু আছে। তাহলে আমাদের ওখানে পড়া আছে, আর উদ্দীপকে কিন্তু বইয়ের ভাষায় লেখা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি। এই যে বুঝতে পারছি, সেই দুটো নির্বাচন কি? 54 যুক্তফ্রন্ট এবং 70 সাধারণ নির্বাচন। এই দুটো নির্বাচনে ওখানে আমরা যেমন নির্বাচনের গণরায় পেয়েছিলাম, আমরা 70 নির্বাচনেও গণরায় পেলাম, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম। তাহলে কি হলো?
আমরা আমাদের যে আন্দোলনের যে যৌক্তিকতা, আমাদের দাবির যে যৌক্তিকতা, এটা কিন্তু আরো বেশি বলিষ্ঠ রূপ লাভ করল। এর ফলে কি হলো যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, আমাদের দামাল ছেলেরা অংশগ্রহণ করলো। সেই যুদ্ধে আমরা 30 লক্ষ শহীদ হই, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়, এবং 9 মাস বা 866 দিন যুদ্ধের মাধ্যমে 11টি সেক্টরে বিভক্ত ছিল আমাদের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর ছিল। এই 9 মাস যুদ্ধের ফলে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে, তার আহ্বানে আমরা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করতে পারি। এইখানে জ্ঞানমূলক অংশ আছে, ওই যে দুটো নির্বাচন, তারপরে এখানে কিন্তু অনুধাবন হলো মুক্তিযুদ্ধ, বিজয়, স্বাধীনতা, এইগুলো। তারপরে আমরা যে ভূখণ্ডটা পেলাম একেবারে বাস্তব হাতে নাতে, যে প্রমাণিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই তো আমরা উচ্চতর দক্ষতায় চলে গেলাম। আমরা যখন উচ্চতর দক্ষতা সম্পন্ন হব, তখন কিন্তু আমরা যে কোনো জায়গায় যে কোনো জিনিস বুঝে আমরা গল্প করতে পারবো। ওই যে আমরা অনেক সময় বলি না যে বিষয়টি এরকম না, বুঝাই বলার ক্ষেত্রে বলি এরকম হয়। 3 জন 3 রকম মতামত দেওয়ার পরে আরেকজন তৃতীয়জন হয়তো বলে যে অমুক যেটা বলছে এটাই ঠিক, তুমি যেটা বলছো এটা কিন্তু সঠিক না। এভাবে কিন্তু আমরা কি হয়, আমাদের যে উচ্চতার দক্ষতা বা আমাদের যে বুঝার যে সক্ষমতা, এটি বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি যে এটি কিন্তু অত্যন্ত উপযোগী এবং এটি কিন্তু আধুনিক, এবং এর ভিতরে যদি আমরা কেউ একবার ঢুকতে পারি, তাহলে কিন্তু আমার প্রতিভা কেউ থামিয়ে রাখতে পারবে না। আমি যেভাবেই হোক আমি আমার প্রতিভার স্বাক্ষর রাখতে পারব। সুতরাং আমরা অবশ্যই সর্বতোভাবে চেষ্টা করব আমাদের দৈনন্দিন যে পাঠ্যক্রম নিয়মিত অভ্যাস করব, নিয়মিত আমাদের পাঠ্যপুস্তক পড়ব, এবং আমরা বুঝে পড়ব। প্রয়োজনে আমরা সহায়ক বই নেব। বাজারে সরকার অনুমোদিত পাঠ্য বই একটি না, একাধিক আছে। ওই একাধিক বই আমি সহযোগিতা নেব, আমি অভিধান সাথে রাখবো, আমি শিক্ষকের সহযোগিতা নেব, আমি নিয়মিত ক্লাস করব, খেলাধুলা করবো, সব কিছু করবো। আমার শিক্ষা জীবন হবে অত্যন্ত আনন্দের, এবং আমি ভবিষ্যতে ভালো জায়গায় পদার্পণ করব এবং জাতির নেতৃত্ব দিতে পারবো, কোনো আবিষ্কারকের ভূমিকা অবতীর্ণ হতে পারবো, কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারবো। এর ফলে সমাজ অগ্রসর হবে, জাতি অগ্রসর হবে, আমার পরিবার যেমন অগ্রগতি লাভ করবে, একটি গ্রাম যেমন অগ্রগতি লাভ করবে আমার দ্বারা, তেমনি একটি সমাজ, একটি দেশ, একটি জাতীয় আমার দ্বারা উপকৃত হতে পারে। প্রিয় বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির এই ক্লাসটি একটি ক্লাসের মাধ্যমেই পুরোপুরি বোঝানো সম্ভব নয়। আমি আশা করছি যে পরবর্তীতে তোমাদের মতামতের ভিত্তিতে এবং তোমরা কতটুকু বুঝেছো তার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরও একাধিক সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপরে ক্লাস নেওয়ার আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সকলকে ঝাউডাঙ্গা কলেজ ফেসবুক এবং ঝাউডাঙ্গা কলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।